টাকা নেই, ভাড়া হবে না, বই কিনতে গিয়ে সব টাকা শেষ হয়ে গিয়েছে। ব্যাগ ভর্তি বই, এই দেখো হাতেও। হাতের বইটা তুলে ধরে দিব্যের সামনে। নীতির হাতে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন বই। দিব্য ভ্রু নাচিয়ে বলে, মিথ্যে বলা বাদ দে। আমাকে না দেখলে তখন কি করতিস? আমি না থাকলে বাসা যাওয়া লাগতো না। দিব্য পরপর বাইক স্টার্ট দিয়ে যেতে থাকলো। সুন্দর করে টাকা নেই মিথ্যেটা বলেও লাভ হলো না। নীতি হাত পা ছুঁড়ে কাঁদো কাঁদো ফেস করে বিড়বিড় করে। খাটাস একটা, কিচ্ছু বোঝে না। নীতি গাল ফুলিয়ে রাস্তার পাশে এসে দাঁড়ায়। এমন সময় বাইকের হর্ন শুনে চকিতে তাকায়। দিব্য বাইক নিয়ে ফিরে আসে। নীতির সামনে বাইক থামিয়ে আদেশের সুরে বলে, উঠ। নীতি খুশিতে গদগদ হয়, তবে বাইরে কপট রাগ ধরে মুখ ভার করে রাখে। গাল ফুলিয়ে বলে, লাগবে না, তুমি যাও, আমি একাই চলে যাব। দিব্য ধমক দিয়ে তিরিক্ষি গলায় বলে, নাটক বাদ দিয়ে উঠে বস। বস। আর একটা কথা বললে কিন্তু তোকে সত্যি সত্যি ফেলে রেখে যাব। আর দিদুনের কানে এও খবর দিয়ে দিব, তার আদরের নাতনি একটা ছেলের সাথে ঘোরাঘুরি করেছে। নীতি থমকায়, বিস্ময় নিয়ে ঠোঁট আওড়ায়। হোয়াট? এটা নানু আপুকে বলার কি আছে? ও আমার ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। তুই উঠবি নাকি আমি চলে যাব? এই বলে দিব্য বাইক চালু করে। নীতি তড়িঘড়ি করে উঠে বসে। ফাঁকা ঢোক গিলে নিয়ে বলে, সবসময় এমন ধমকে ধমকে কথা কেন বলো? একটু ভালো করে বলতে সমস্যা কি তোমার? আর ও আমার জাস্ট ফ্রেন্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একসাথে দিয়েছি আমরা। ও বুয়েটে পড়ে, নীলক্ষেত বই কিনতে গিয়ে হঠাৎ ওর সাথে দেখা, অনেকদিন পর দেখা, তাই ঘুরতে ঘুরতে এখানে আসা, ব্যাস এতটুকুই। নীতি একা একাই কৈফিয়ত দিয়ে যাচ্ছে। হঠাৎ দিব্যর হাসি পায়। সে তো এমনই দিদুনকে বলবে বলে ভয় দেখাচ্ছিল। নীতি যে সত্যি সত্যি ভয় পাবে তা ভাবেনি সে। নীতির ভয় পাওয়াতে মনে মনে পৈশাচিক আনন্দ পায় দিব্য। ইভানের ভীষণ রাগ হচ্ছে। এখানে এসে এভাবে আটকে যাবে কোসমিন কালেও ভাবেনি সে। সোফিয়া বেগম সন্ধ্যায় নূরজাহানকে ফোন করে অনুরোধ করেছেন আজকে রাতটা ওদের দুজনকে এখানে রাখতে। 1.5 ঘন্টার পথ আসতে আসতেই তো গোধূলি হয়ে যায়। আবার যদি রাতেই চলে যায়, এটা সেটা বলে অনুরোধ করেন। অবশেষে নূরজাহান বেগম রাজি হন আর ইভানের সাথে ফোনে কথা বলে থাকতে বলেন। ইভান ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অবশেষে থাকতে রাজি হয়। একটু আগে তনুজা ওর রুমে তুলে রাখা সবচেয়ে দামি পরিষ্কার চাদরটা বিছানায় পেতে দেয়। রাতের খাওয়া দাওয়া কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। ইভান বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছে। দাদির রুমে তনুজা দাদির কোলে মাথা দিয়ে 2 হাতে কোমর জড়িয়ে ধরে শুয়ে আছে। সোফিয়া বেগম তনুজার চুলের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছেন। দাদি আদুরে গলায় এটা ওটা শুধাচ্ছেন। তনুজা চোখ দুটো বুজে হা হু করছে। সোফিয়া বেগম বলেন, তোরা যে আজকে আসবি তা আমি জানতাম না। তোর দাদি শাশুড়ি বলেছিল 2-1 দিনের মধ্যেই পাঠাবেন। তা আসার আগে একবার ফোন দিয়ে আসতে পারতিস। দাদির পেটে মুখ গোজে তনুজা। ওভাবে শুয়েই বলে সে, আমিও জানতাম না আজকেই আসবো। উনি রাজি হওয়াতে দিদুন আজকেই বললেন। দিদিনও ভেবেছিলেন যদি রাজি না হয়, তাই আগে থেকেই বলেনি তোমায়। আর ফোন দিয়ে বললে তুমি একা অসুস্থ মানুষ, ব্যস্ত হয়ে পড়তে, তাই বলেনি। এ অসুস্থ আর কি, বয়স হয়েছে, বিষ ব্যথা এখন এসব থাকবেই। জ্বর ঠান্ডা লেগেছিল, ওষুধ খেয়েছি, কমে যাচ্ছে। তবে তোকে খুব দেখতে ইচ্ছে করছিল। তুই তো অভিমান করে ফোন টোন দিস না, তাই সামান্য জ্বর ঠান্ডাকে বাহানা বানিয়ে তোকে দেখার লোভে তোর দাদি শাশুড়িকে বলে আসতে বলেছি। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে ফের বললেন, আপা, তুই কি এখনো আমার উপর রেগে আছিস? এই বিয়েতে মত দেওয়াতে, এই বিয়ে করে নিতে তোকে জোর করাতে তুই কি আমার উপর খুব বেশি অসন্তুষ্ট হয়েছিস? আমার উপর কি খুব বেশি অভিযোগ তোর? তনুজা নিরুত্তর থাকে। নাতনির চুলের ভাঁজে আঙ্গুল চালাতে থাকেন বৃদ্ধা। খানিকক্ষণ পর তনুজা ধরে আসা গলায় বলে, জানি না দাদি, এই প্রসঙ্গ বাদ দিয়ে অন্য কিছু বলো। আর আমার কারোর উপর কোনো অভিযোগ নেই, সবই আমার কপাল। এটা হয়তো হওয়ারই ছিল, তাই আমি এসব নিয়ে আর ভাবি না, ভাবতে ভালো লাগে না। আচ্ছা, আর এসব শুধাবো না। তা তনু,
তুই কলেজ যাস না কেন? সেদিন রূপার সাথে দেখা হয়েছিল, তোর কথা বলল, তুই নাকি বিয়ের পর একদিনও কলেজ যাসনি কেন? ওনার দিদুন পড়াতে চান না। ওয়াশরুমে যাচ্ছিল ইভান। এখানে রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম নেই। বসার রুমের সাথে কমন ওয়াশরুম। তনুজার দাদির রুমের সামনে দিয়ে যেতে গিয়ে কথাটা কানে আসে ইভানের। সোফিয়া বলে, তা নাচ জামাইও কি বলে? নাচ জামাইও কি না করে? ওনার সাথে এই নিয়ে কোনো কথা হয়নি আমার। আর ও বাড়িতে দিদুন যা বলে সবাই তো তাই করে। তাও তুই একবার নাচ জামাইয়ের সাথে আলোচনা করে দেখিস, আমার মনে হয় সে রাজি হবে। এত দূর পরে এসেছিস যখন, আর 2 বছরই তো আছে, একটু কষ্ট করে সংসার সামলে ঠিক হয়ে যাবে। তনুজা নিশ্চুপ থাকে। ইভান পরপর সবটা শোনে। কিছুক্ষণ পর সোফিয়া তাড়া দিয়ে বলেন, তনু, ইভান একা রুমে আছে, এমনিতে নতুন জায়গা, আসার পর থেকে সে তো একলা আছে। তুই রান্না বান্না করলি, আবার খাওয়ার পর আমার কাছেই আছিস, যা রুমে যা তুই। তনুজা দাদির পেটে মুখ এঁটে বলে। আজ তোমার সাথে থাকবো। দাদি মৃদু হাসলেন, আদুরে গলায় বলেন, পাগলি একটা, ছি, তা কেমন দেখায়, যা শোনা আমার। কিছু পলক পর তনুজা উঠে দাঁড়ায়। সোফিয়া তনুজার হাতে একটা নতুন লুঙ্গি আর গেঞ্জি ধরিয়ে দিয়ে বলে, নাচ জামাইকে এটা দিও, রাতে পরে শুবে। কাপড় চোপড় তো কিছুই আনোনি, শার্ট প্যান্ট পরে ঘুমাবে কিভাবে? তনুজা কপাল কুঁচকে ফেলে। লুঙ্গি? উনি এসব পরবে? মনে মনে বলে তনুজা তবে আর বাড়তি কথা না বলে হাতে নেয়। হঠাৎ যদি পরেও এই ভেবে দ্বিরুক্তি করে না সে। তনুজা হাতে নিয়ে পা বাড়ায়। তার মধ্যে দাদি জড়তা নিয়ে বলেন, তোর বাবার সাথে একটিবার কথা বলবি না? খাওয়ার সময় তোর কথা বলতেই তোকে দেখতে চাইলো একবার। বাবা ঘন্টাখানেক আগেই বাড়ি ফিরেছে। তনুজা তারপর আর একটিবারও রুমের বাইরে যায়নি। এই রুমে সে ছিল। বাবা নামক মানুষটির জন্যে তনুজা আজ এখানে রাত কাটাতেও রাজি হচ্ছিল না। অবশেষে দাদির সরল আবদার রাখতে রাতটা থাকতে রাজি হয়। ওই মানুষটার মুখ দর্শন করতেও ইচ্ছে হয় না তার। নরম তনুজা মুহূর্তেই কেমন শক্ত পাথর বনে যায়। দৃঢ় কণ্ঠে বলে, না, তাকে বলে দিও জন্ম দিলেই বাবা হওয়া যায় না। বাবা হতে গেলে কিছু দায়িত্ব পালন করতে হয়। সে তো দায়িত্ব পালন দূর, বরং তার জন্যই আমার আজ এই অবস্থা। আমার সাথে যা যা ঘটেছে এর পিছনের দায়ী যদি কেউ থাকে, তবে আমার মনে হয় সেই দায়ী তার কারণে এই বাড়ি ছাড়তে হলো আমায়। অন্যের বাড়ি আশ্রয় নেওয়া কখনোই সম্মানের নয়। তারপর উফ, বাবা তো দূর, সে তো একজন মানুষই নয়। ঘৃণা নিয়ে বলে তনুজা। থেমে গলার স্বর আরেকটু কঠিন করে ফের বলে, তাকে বলে দিও আমি কখনো তার মুখও দেখতে চাই না। আমি শুধু আমার মায়ের মেয়ে। আমার চোখের সামনে এখনো আমার হারানো মায়ের কষ্টের ছবি ভাসে। আমার নিজের সাথে ঘটা সবটার জন্য তাকে ক্ষমা করতে পারলেও আমার মাকে করা অত্যাচার, যার সাক্ষী আমার দু চোখ, এই জন্য কখনোই তাকে ক্ষমা করতে পারবো না আমি। তনুজা আর বাক্য ব্যয় না করে প্রস্থান করে। তনুজা রুমে গিয়ে দেখে ইভান বিছানার হেলে বালিশে হেলান দিয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। তনুজা হালকা কেশে এহম করে। ইভান চোখ তুলে তাকায়। তনুজা বিছানার থেকে খানিকটা দূরত্বে দাঁড়িয়ে বলে, এই বাড়তি পোশাক তো আনা হয়নি, আর প্যান্ট শার্ট পরে ঘুমাতে অসুবিধা হবে, তাই এগুলো দাদি আপনার জন্য পাঠালেন। ইভান উঠে বসে। তনুজার হাতের দিকে ভ্রুকুটি করে তাকায়। তনুজা বিছানার এক পাশে নামিয়ে রাখতে রাখতে বলে, এগুলো নতুন, এখনো ইউজ করা হয়নি, আপনি চাইলে পরতে পারেন। লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। ইভানের কপালের ভাঁজ দৃঢ় হয়। চোখ দুটো কপালে তুলে দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট? মাথা খারাপ হয়েছে তোমার? আমি কখনো লুঙ্গি পরেছি? আশ্চর্য! লাগবে না এসব, নিয়ে যাও, আমি এমনি থাকতে পারবো, সমস্যা নেই। তনুজা মিনের স্বরে বলে, আপনার ইচ্ছা, তবে এখানে থাকলো ভেবে দেখতে পারেন। এই পোশাক পরেই আবার কালকে যেতে হবে, রাতে শুয়ে থাকলে গুছিয়ে যাবে।
ইভানের গায়ে সাদা শার্ট ছিল, ব্লেজারটা আল্লাহর সাথে ঝোলানো। তনুজার কথাটাও যুক্তিযুক্ত। ইভান মাথা চুলকিয়ে ভাবে কি করবে। তনুজা কাঠের আলমারি খুলে প্লাজো আর কামিজ নিয়ে বেরিয়ে যায়। ইভান গেঞ্জিটা হাতে করলো, সাইজ অনেক বড়, নিশ্চয়ই খুব ঢিলে ঢালা হবে, পরতে ইচ্ছে করলো না তার। লুঙ্গিটা হাতে করে ইভান, তার মধ্যে শাড়ি চেঞ্জ করে থ্রি পিস পরে রুমে আসে তনুজা। তনুজার দিকে তাকায় ইভান, মনে মনে আওড়ায়। সেদিন তো শাড়ি পরা নিয়ে বলেছিলাম, আজ লুঙ্গি পরলে আমার মান সম্মানের 12টা বাজবে। লুঙ্গি খুলে যাবে। না না, লুঙ্গি ইম্পসিবল। ইভান হালকা কেশে বলে, এগুলো রেখে দাও, লাগবে না। লুঙ্গি ঠিকঠাক পরতে পারবো না, শেষে প্রবলেম হবে। তনুজা বেড থেকে লুঙ্গি গেঞ্জি সরিয়ে রাখে। ইভানের গরম লাগছিল, মাথার উপর ফ্যানটা ক্যাচ ক্যাচ শব্দ তুলে ঘুরছে। বাতাস গায়ে খুব কমই লাগছে। ইভান পরপর শার্টের বাটন খুলে গা থেকে শার্টটা খুলে ফেলে। হঠাৎ পিছন ফিরে তাকাতেই তনুজার অস্বস্তি হয়। তনুজার দৃষ্টি যায় ইভানের উদাম দেহে। ইভান শার্টটা খুলে এক হাতে নিয়ে উঠে রাখতে যাচ্ছিল। তনুজা পেছন ঘুরতেই দুজনের সামনাসামনি পড়ে। ইভানকে এভাবে সামনে দেখে তনুজার অবচেতন মন অনেক কিছুই ভেবে নেয়। তনুজার বুকটা দুরু দুরু করে কাঁপছে, বুকের ভিতর ধুকপুক করছে। তবে তনুজাকে ভুল প্রমাণিত করে দিয়ে ইভান শার্টটা রেখে দেয়। পরপর প্যান্টের পায়ের কাছে কয়েক ভাঁজ দিয়ে গুটিয়ে রাখতে রাখতে বলে, নাও, এবার আপাতত প্রবলেম সলভ হলো। এভাবে থাকা যাবে। আর এক রাতেরই তো ব্যাপার। রাতে বাইরে যাচ্ছি না যে খালি গায়ে কারো সামনে পড়তে হবে। ফ্যান খুব আস্তে ঘুরছে, মনে হচ্ছে না গায়ে বাতাস লাগছে। প্রচণ্ড গরম লাগছে। এভাবে শুয়ে পড়াটাই বেটার হবে। সকালে ঘুম থেকে উঠে শার্ট পরে নেব, তাহলে ঘুমানোরও ঝামেলা নেই। তনুজা কিছু বলে না, দৃষ্টি নত করে থাকে সে। কিছু পলক পর বড় বড় শ্বাস ফেলে লাইট নিভিয়ে শুয়ে পড়ে। ও বাড়ির খাটটা এর তুলনায় অনেকটাই বড় সড়ো। তারপর দুজনের মাঝে থাকে বড় কোলবালিশ। এই রুমে কোলবালিশ নেই। এখন দাদির রুম থেকে কোলবালিশ আনতে যাওয়াও সম্ভব নয়। তনুজার কেমন হাঁসফাঁস লাগছে। ইভানেরও চোখে ঘুম আসছে না। দুজনেই চুপচাপ উল্টো দিকে ফিরে শুয়ে। তবে দুজনের মাঝেই কেমন অস্থিরতা কাজ করছে। ইভানের রোজকার অভ্যেসের আজ একটা জিনিস বাদ পড়েছে। ইভান ধরে নেয় সেই জন্যেই বোধহয় তার এমন লাগছে। ওদিকে তনুজা শুয়ে নড়াচড়া করছে, চোখ খিচে বন্ধ করলেও আজ আর ঘুম সহজে নামছে না। ভোরের আলো ফুটেছে অনেকক্ষণ আগেই। সকালের এক ফালি সোনালি নরম রোদ পর্দার ফাঁকফোকর গলিয়ে রুমময় ছড়িয়ে পড়েছে। তনুজার নিঃশ্বাস আটকে আছে। ঘুমের মধ্যে নড়তে গিয়ে নিজের উপর ভারী অনুভব করে। গলার দিকে কেমন সুরসুরি লাগছে। পিটপিট করে চোখ তুলে তাকাই তনুজা। চোখ মেলে চাইতেই চোখ জোড়া তার অস্বস্তি আর বিস্ময়ে বেরিয়ে আসার জো হয়। ইভানের মাথাটা ওর বুকের উপর দেখে অপ্রস্তুত হয়। ইভান তনুজাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। শুধু তাই নয়, নিজের কোমল একটা হাত ইভানের পিঠ জড়িয়ে রাখা, এটা দেখেই তনুজা আর এক দফা চমকায়। তনুজা তড়িঘড়ি করে ইভানের মাথাটা সরিয়ে আলগোছে বালিশের উপর দেয়। নিজের কোমর থেকে ইভানের হাত দুটো ছাড়িয়ে নেয়। ফট করে উঠে বসে তনুজা। তনুজা দেখে ইভান ওর পাশেই আছে, বরং সে নিজের বালিশ ছাড়িয়ে ইভানের জায়গায় এসে রয়েছে। ঘন ঘন লম্বা শ্বাস টেনে নিয়ে নিজেকে স্বাভাবিক করে তনুজা। অবিন্যস্ত খোলা চুলগুলো ত্রস্ত হাতে খোপা করে নেয়। তামান্না ডায়াবেটিসের রোগী হওয়ায় রোজ সকালে হাঁটাহাঁটি করে। মায়ের সাথে শখ করে দুই বোনও হাঁটছে। মাঝে মাঝেই মায়ের সাথে মর্নিং ওয়াকে বের হয় ওরা। কিছুক্ষণ হেঁটে নীতি দুই হাতে কোমর চেপে ধরে নিচের দিকে ঝুঁকে হাঁপাতে হাঁপাতে বলে, উফ মাম্মা, এত এনার্জি পাও কিভাবে? আমি তো একটু হেঁটেই হাঁপিয়ে গিয়েছি। মাম্মা এখনো পুরোদমে হেঁটেই চলেছে। এদিকে আমার পা দুটো আর নাড়াতেই পারছি না আমি। নৃত্য আর নীতি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটা ছোট্ট টুনটুনি পাখিকে রাস্তার একপাশে ছোট্ট গাছে উড়ে এসে বসতে দেখে নৃত্যর কিছু মনে পড়ে। নীতির বাহু ধরে চাকিয়ে বলে, ওহো আপু, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। বাড়ির দক্ষিণ সাইডে কিছুদিন আগে খসখসে গাছের পাতার টুনটুনির বাসা দেখেছিলাম। শুধু তাই নয়, 3টে ডিমও দেখেছিলাম। চলো তো গিয়ে দেখি বাচ্চা ফুটেছে কিনা।
পাখির ডিমের কথা শুনে নীতিও কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বোনের সাথে দেখতে যায়। বাড়ির এই দিকটাই ছোট বড় আগাছা আর লতাপাতায় ভরপুর। নৃত্য অনুসন্ধানী চোখে খসখসে গাছটা খুঁজতে থাকে। তার পিছু নীতি। হঠাৎ নীতির পায়ের তলায় কিছু পড়ে। নীতি পা সরিয়ে তাকায়। একটা স্প্রে পাম্প বোতল দেখতে পায়। উৎসুক হয়ে আচমকা কেটস পরিহিত পা দিয়ে বোতলটা উল্টায় সে। বোতলের গায়ে লেখা দেখে কপাল কুঞ্চিত হয় তার। নীতি দাঁত দিয়ে নিম্নষ্ঠ চেপে ধরে অস্ফুটে আওড়ায়। ক্লোরোফর্ম স্প্রে পাম্প বোতল, এটা এখানে কি করে আসলো? কে ফেলেছে এটা? নীতি মাথা তুলে আশেপাশের এদিক ওদিক তাকায়। সামনে উপর বরাবর নজরে আসে ইভানের ব্যালকনি। এদিকে তো ইভানের রুম। সন্ধ্যা পেরিয়ে রাতের আধার নেমেছে অনেকক্ষণ আগেই। মির্জা বাড়ির লিভিং রুমে বসে আছে শিরিন, তামান্না আর তার 2 মেয়ে। গল্পের আসর জমেছে। গমগমে অবস্থা লিভিং রুম জুড়ে। মাগরিবের নামাজ শেষে দীর্ঘক্ষণ তাসবিহ পাঠ করে জায়নামাজ ছেড়ে ধীর পায়ে হেঁটে সেখানে উপস্থিত হন নূরজাহান বেগম। মুখে তার গম্ভীরতার ছাপ। এসে নিচের জন্য বরাদ্দকৃত রাজকীয় সিঙ্গেল সোফায় বসলেন। নৃত্য 2 বোন ফোন স্কল করছে আর একে অপরকে কিছু দেখিয়ে হেসে লুটোপুটি খাচ্ছে। নূরজাহান অসন্তোষ চাউনিতে সেদিকে তাকালেন। নামাজ কালাম নেই, সারাক্ষণ কি একটা যন্ত্র পাইছে তাই নিয়ে পড়ে থাকে। কি যে আছে ওর মধ্যে তা আল্লাহ মালুম। আর এদের বলে কি লাভ? মায়েরা ঠিক মতো শাসন করে না, 2 দিনের বাচ্চার হাতে তুলে দেয় মোবাইল। তারা তো এতে আসক্ত হবেই। মনে মনে আওড়াই নূরজাহান বেগম। তার মধ্যে ভাবনার সুতোয় টান পড়ে মেয়েলি কোমল স্বরে ডাকে, দিদুন। ভাবনা থেকে বেরিয়ে পরপর পাশে তাকাতেই চায়ের কাপ হাতে দাঁড়িয়ে তনুজাকে দেখতে পায়। ভাষা ভাষা শান্ত দুটো চোখ, গোধূলির অস্তমিত সূর্যের মতন মুখ, কত সুন্দর মায়াবী সৌন্দর্যে জড়ানো একটি মুখশ্রী। অথচ তার আড়ালে কোথাও যেন তীব্র বেদনা বিষাদ লুকিয়ে আছে। মেয়েটা কেমন সবসময় ম্লান মুখে থাকে। বৃদ্ধার এই মেয়েটার প্রতি আলাদা একটা মায়া হয়, তবে বাইরে কাঠিন্য ভাব বজায় রাখা যেন তার ধাতে। তাই চাইলেও মমতাটা সহজেই প্রকাশ করতে পারেন না। তনুজা মিহি গলায় বলল, দিদুন আপনার আদা চা। বলে হাত বাড়িয়ে কাপটা নিলেন। চায়ে চুমুক বসিয়ে শুধালেন, তা তোমার দাদির শরীর এখন কেমন? জ্বর টর কমেছে নাকি আছেই? ঠিক মতো ওষুধ খাচ্ছে তো? সকাল 10টার মধ্যেই ইভান তনুজা চলে এসেছিল। ইভান ত্রস্ত ফ্রেশ হয়ে অফিসে চলে যায়। তনুজা উত্তরে বলে, জ্বর সেরেছে, হালকা ঠান্ডা আছে, ওষুধ নিচ্ছে, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। কালকে রাতে দাদু ভাইকে জোর করে থাকতে বলেছিলাম। সে সাধারণত আমার কথা ফেলে না, তাই রাজি হয়েছিল। তা থাকার জন্য এই নিয়ে তোমার উপর রাগ দেখায়নি তো? আবার চোটপাট করেনি তো? তনুজা ঘাড় নাড়িয়ে বলে, কই না তো, তেমন কিছুই বলেনি। আচ্ছা। পরপর তনুজা পাস্তা, পকোড়া আর পেঁয়াজু ট্রে এনে টি টেবিলের উপর রাখলো। শিরিন, সুলতানা আর তামান্না পাশাপাশি বসেছিল। তনুজা নাস্তা রেখে চলে যেতে নিবে সেই সময় শিরিন আদুরে গলায় বলল, তনুজা কোথায় যাচ্ছ? বসো তুমি। তনুজা হালকা হাসার চেষ্টা করে বলে, আন্টি আপনারা নাস্তা করুন, আমি রুমে যাচ্ছি, একটু কাজ ছিল। শিরিন অমায়িক হেসে বলেন, বসো তো, পরে করে নিও, এখানে সবাই আছে, এখানে নাস্তা করো। অগত্যা তনুজা নীতির পাশে বসে। নূরজাহান গলা খাকারি দিয়ে বলে উঠলেন, আন্টি কি? আমরা তো শাশুড়িদের মা ডেকেছি আর চাচি শাশুড়িদের চাচিমা ডেকেছি। তোমার নিজের শাশুড়ি নেই, তবে ছোট বৌমা ইভানের মায়ের থেকে কম নয়। ইভান তাকে মামনি বলে ডাকে, তুমিও তাই বলবা। এই কাছের মানুষদের আন্টি ডাকা কেমন যেন পর পর ঠেকে আমার কাছে। কিছুক্ষণ পর সবাই যখন স্ন্যাক্স করতে ব্যস্ত, এমন সময় দিব্য গটগট পা ফেলে সিঁড়ি ভেঙে নামছে। আঙ্গুলের মাথায় তার বাইকের চাবি। নিচে নামতে গিয়ে সবার মাঝে বসে থাকা তনুজার দিকে নজর পড়ে। কোনা চোখে তনুজাকে পরখ করে সে যাচ্ছিল। হঠাৎ দিদুনের ডাকে তার পা থেমে যায়। দিদুন হাঁপ ছেড়ে ডাকলেন,
দিব্য, দাদুভাই কোথায় যাচ্ছ? বাইরে কাজ আছে। দিদুন তেড়া করে বললেন। বাইরে যাচ্ছ সে তো দেখতেই পাচ্ছি, তবে কাজে নয় বলো অকাজে যাচ্ছি। কাজ তো তোমার একটাই, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, কেনাকাটা করা, সবাইকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানো, এক কথায় ফুটানি করে বেড়ানো। তা সবাইকে খাওয়াও ঠিক আছে, কিন্তু আর কতদিন বাপের টাকায় ফুটানি করে বেড়াবে? এবার নিজে কামাই রুজি করো, তাই দিয়ে। এমনিতেই ইদানিং মেজাজ একটু বেশি চটে থাকে তার, আর দিদুনের সাথে কথা বলতে গেলে হুড়হুড় করে মেজাজ এক লাফে 5 গুণ বেড়ে যায়। দিব্য ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে। অন্য কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলো, শুধু শুধু মেজাজ বিগড়ে দিও না। দিব্যের উপস্থিতি টের পাওয়ার সাথে সাথেই তনুজা নিজেকে শামুকের মতো গুটিয়ে নেয়। দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ করে জড়সড় হয়ে আছে সে। নীতির দৃষ্টি আটকে আছে দিব্যের পানে। সাদা টি শার্ট, গায়ের উপরে আকাশি রঙের শার্ট, শার্টের সবগুলো বোতাম খোলা। ফ্যানের বাতাসে শার্ট বাতাসে উড়ছে। আকাশি গ্যাবার্ডিন প্যান্ট, সাদা কেটস। নীতি যেন পুরোই ফিদা, পলক নড়ছে না তার। দিদুন গলার স্বর কিঞ্চিত নামিয়ে বললেন, এসো দাদুভাই, নাস্তা করবে, সবাই নাস্তা করছে। দিব্যের ইচ্ছে ছিল না, তবে কেন জানি বিরক্তি না করে এগিয়ে গেল। মায়ের পাশের ফাঁকা আসনে ধপ করে বসলো। দিব্যের ঠিক সামনাসামনি তনুজা, যে কিনা পায়ের আঙ্গুল দিয়ে ফ্লোর খুঁড়ছে আর ভিতরে ভিতরে হাঁসফাঁস করছে। দিব্য ঠোঁট কামড়ে কোনা চোখে তনুজাকে লক্ষ্য করছে। দিদুন ফের বললেন, তা বলি কি দাদুভাই, ভবঘুরে জীবনযাপন না করে তুমিও অফিসে যাও, বাপ ভাইয়ের সাথে ব্যবসা সামলাও। বেশ আদুরে গলায় দিদুন বলে। উপস্থিত সবাই ভেবেছিল দিব্য রেগে যাবে, ক্ষেপে কিছু বলবে, তবে সবাইকে ভুল প্রমাণ করে দিব্য পিয়াচু মুখে পুড়ে নেয়। শান্ত গলায় বলে, আমি বিসিএস দিব, প্রস্তুতি নিচ্ছি। অফিসে জয়েন করা সম্ভব নয় আমার পক্ষে। দিদুন দীর্ঘশ্বাস ফেললেন, হঠাৎ মস্করা করে বললেন, আচ্ছা, যা ভালো বুঝো করো, তবে একটা কর্ম তো করতেই হবে, বিয়ে শাদী করতে হবে। তবে দাদু ভাই, তোমাকে নিয়ে আমি তো চিন্তায় আছি। তোমার যে মেজাজ, তোমার রাগ ধার সহ্য করে কোনো মেয়ে পক্ষে থাকা একটু নয়, অনেক বেশি অসম্ভব। তাই বলছি রাগটা একটু কমাও, তা না হলে বউ থাকবে না। আর আমাদের সময় পাওনি যে স্বামীর মুখ ঝামটা ধমক খেয়েও পড়ে থাকবে। এখনকার সময় কিন্তু পুরো আলাদা, তাই আগেই সাবধান করছি, মেজাজটা ঠান্ডা রাখার চেষ্টা করো। দিব্যর কপালে স্পষ্ট বিরক্তির রেখা, তবে কিছু বলে না সে। নীতি উঠে গিয়ে নূরজাহানের সোফায় হাতলের উপর বসে, 2 হাতে গলা জড়িয়ে ধরে বলে, জানো নানু আপু, সাইকোলজি বলে যদি কোনো ব্যক্তি ঘন ঘন রেগে যায় তাহলে বুঝতে হবে তার জীবনে ভালোবাসার মানুষের প্রয়োজন। এই যে আমাদের ছোট মির্জা সবসময় রাগী মুডে থাকে, তার একমাত্র কারণ হলো তার জীবনে ভালোবাসার মানুষের বড্ড অভাব। তাই বলছি তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। আর হ্যাঁ, একটা ধৈর্যশীল মেয়ে খুঁজে বের করতে হবে তার জন্য, 7 চর দিলেও যে রাগ করবে না, আর কোনো কিছু যার গায়ে সহজে লাগেও না, বকলেও হেসে উড়িয়ে দিবে, গায়ে মাখবে না। দিব্য নীতির দিকে চোখ গরম করে চাইল। নীতি মুখ ভেঙচি কাটে। ওদিকে নৃত্য কপাল কুঁচকে সরু চোখে তাকিয়ে বলল, আপু, তুমি কি ইনডিরেক্টলি তোমার নিজের কথা বললে? নীতি খুব খুব করে কেসে উঠল। নৃত্য বৃক্ষের মতন মুখ করে বলতে থাকে, না মানে স্বয়ং তুমি নিজেই তো এই গুণসম্পন্ন। এই যে মামা নিজেই বলে তোমার গায়ে গন্ডার চামড়া, হাজার বকে বললেও গায়ে লাগে না তোমার। নীতি থতমত খায়। তার এই বোনটা হয়েছে আর এক পাকনা, সবকিছুতেই তার গোয়েন্দাগিরি স্বভাব। নীতি চোখ পাকিয়ে বোনের দিকে তাকায়, বোনের কান মলে দিতে ইচ্ছে করছে। ইস, কি বেইজ্জতি! ক্রাশের সামনে কিনা তাকে এমন করে পচালো, তাই নাকি গন্ডারের চামড়া। এই রাগে ক্ষোভে নিতুর কচু গাছের সাথে ফাঁস দিতে ইচ্ছে করছে। পরপর নীতি নিজের মাথায় মনে মনে চাটি মারে। ফাঁস দেওয়ার জন্যে সে আর গাছ পেল না, কচু গাছ। নীতি পরপর সোজা হয়ে বসে অল্প স্বল্প কপট রাগ দেখিয়ে বলে, নৃত্য বেশি বেশি হচ্ছে কিন্তু। আমাকে বলছিস তুই নিজে কি?
মাম্মা যখন তোকে বকে তখন কত কি বলে। বলবো বলবো এখন সবার সামনে। মৃত্যুর মুখটা এবার চুপসে যায়। দিব্য সোফায় গা এলিয়ে দিয়ে দুই হাতে শার্টের কলার টেনে ঠিক করতে করতে আয়েশ করে বসে। মুখের খাবার চিবুতে চিবুতে তনুজাকে দেখছে সে। তনুজা কতক্ষণ এদিকে না তাকিয়ে ওভাবেই দৃষ্টি নত করে থাকতে পারে সেও দেখতে চায়। দিব্যর খুব জানতে ইচ্ছে করে তনুজা কি ইভানকে মেনে নিয়েছে। দিব্যের প্রতি তার কি আর কোনো অ্যাফেকশন নেই? এই কদিনেই সব দুর্বলতা উবে গিয়েছে কি? নাকি তনুজা দিব্যর থেকে পালাই পালাই করে পরিস্থিতির জন্য? ওদিকে তনুজার হাঁসফাঁস বাড়ছে বই কমছে না। তনুজার সিক্স সেন্স বলছে দিব্য তার দিকেই তাকিয়ে আছে। তনুজা বড় বড় শ্বাস ফেলে ফট করে উঠে দাঁড়ায়। জোর করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে ঠোঁট আওড়ায়। আমি তো ভুলেই গেছি। সন্ধ্যার দিকে দাদির কাছে ফোন করার কথা ছিল। দাদি নিশ্চয় অনেকবার কল দিয়েছে। আমি আসছি। কতটা গুছিয়ে মিথ্যা বলতে পেরেছে তা জানে না তনুজা, তবে এখান থেকে ওঠার জন্য মিথ্যে বলে প্রস্থান করে। তনুজার যাওয়া দেখে দিব্য রাগে ভিতরে ভিতরে হিস হিস করে। টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে এক ঢোকে গ্লাস ফাঁকা করে। তারপর শব্দ করে গ্লাসটা টেবিলে রেখে হনহনিয়ে বেরিয়ে যায়। দিব্যের এহেন আচরণে কেউ অবাক হয় না, কারণ মির্জা বাড়ির ছোট ছেলে সাফওয়ান দিব্য মির্জার এই স্বভাবের সাথেই সবাই অভ্যস্ত। তামান্না ফোনের গ্যালারিতে গিয়ে একটা ছবি বের করে শিরিনের সামনে ধরে। ভাবি, দেখো তো ছেলেটা কেমন, নীতির সাথে কেমন মানাবে। কালো সাদা শার্ট প্যান্ট ইন করে পরা, উপরে সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ ঝোলানো, লম্বা চওড়া বেশ সুদর্শন এক যুবকের ছবি। শিরিন মৃদু হেসে বলে, বাহ, সুন্দর তো, নীতির সাথে বেশ মানাবে। তামান্নার মুখের হাসি প্রশস্ত হলো। নীতির বাবার বন্ধুর ছেলে। ছেলে সদ্য এমবিবিএস পাশ করেছে, কিছুদিন পর ইউকে যাবে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, ওনারা নীতিকে চেনে। নীতির বাবাকে নাকি বলেছে ছেলের জন্য নীতিকে দেখতে আসবে। ছেলের বিদেশ যাওয়ার আগেই বিয়েটা দিতে চান। পূর্ণিমার চাঁদে যেন গ্রহণ লাগলো। নীতির ফর্সা মুখে তৎক্ষণাৎ অন্ধকার নামে। সে উঠে দাঁড়িয়ে কাটকাট গলায় বলে, ওহ মাম্মা, আমি এখনই বিয়ে করতে পারবো না। আমি মাস্টার্স শেষ করবো, দেন বিয়ে শাদী, তার আগে নয়। সেখানে এখনো আমার অনার্সই শেষ হয়নি, তাই তাদেরকে নিষেধ করে দাও। এই বলে নীতি বড় বড় কদম ফেলে চলে যেতে থাকে। পেছন থেকে কানে আসে, মেয়ে যাতা না বলে বিয়ের আগে এরকম বলেই। দিন যাচ্ছে, বয়স তো কমছে না, বাড়ছেই। ছেলে ভালো হলে জামাইকে কথা বলতে বলো। নানু আপু তার মাকে আরো উস্কাতে থাকে। নীতির ফুরফুরে মেজাজটা হুট করেই দিব্যর মতো খারাপ হয়ে গেল। নীতি ভাবতে থাকে তার কি দিব্যের ছোঁয়াই লাগলো নাকি? তার তো হুটহাট রাগ হয় না। দিব্যের রেগে যাওয়া ব্যামোতে সেও আক্রান্ত হলো নাকি? পরের দিন সকাল 8:30 বাজে। শাওয়ার নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করতে ব্যস্ত ইভান। তনুজা ত্রস্ত পায়ে রুমে আসে। আয়নায় দুজনের চোখে চোখ পড়ে। স্কাই কালারের শার্ট আর কালো প্যান্ট ইন করে পরা। পরপর তনুজা দৃষ্টি ঘুরিয়ে নেয়। তনুজা কিচেনে ছিল, হঠাৎ নৃত্য গিয়ে বলল, ভাইয়া তোমাকে ডাকছে। তনুজা যার পরনাই অবাক হয়। ডাকছে? কিন্তু কেন? তনুজা হাতের কাজ চালিয়েই যাচ্ছিল। সেই সময় শিরিন তাড়া দিয়ে তনুজাকে উপরে যেতে বলে। তনুজা এখন কি বলে শুধাবে ভেবে পাচ্ছে না। কি জন্যেই বা ডেকেছেন এই ভেবে দিশেহারা তনুজা। এর মধ্যে কালো হাতঘড়িটা হাতে পড়তে পড়তে ইভান বলে, রেডি হয়ে নাও। তনুজা চোখ কপালে তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আমতা আমতা করে শুধায়, রেডি হব? কিন্তু কেন? কোথায় যেতে হবে? ইভান নির্বিকার কণ্ঠে বলল, কলেজে। তনুজা বোকা বোকা চোখে ইভানের পানে তাকিয়ে রয়। ইভান ম্যাম পারফিউমটা পুশ করে গায়ে মাখছে। কিছু সময় নিয়ে তনুজা নির্বোধের মতো বলে ওঠে, কলেজে মানে? কিন্তু কেন? তনুজার দিকে ঘুরে দাঁড়ায় ইভান। দুই ভ্রুয়ের মাঝে ভাঁজ ফেলে বলে, কলেজে কেন যায় মানুষ? পড়াশোনার জন্য। তো তুমিও সেজন্যই যাবে? তনুজা এতক্ষণ বুঝলো, তবে কিছু ভেবে এসে দ্বিধায় পড়ল। ঠোঁট আওড়ালো, মানে আপনার দিদুন তো কলেজে যেতে বারণ করেছেন।
পড়াশোনা বাদ দিতে বলেছেন। দিদুন কি করেছে কি বলেছে সেসব শুনতে চাইছি না। তুমি পড়াশোনা করতে চাও কিনা তাই বলো। বিস্ময়ে তনুজার চোখ কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সে তো পড়তেই চায়, কিন্তু তার জন্য এ বাড়িতে অশান্তি হোক তা সে চায় না। না জানি দিদুন আবার কি বলে। এই নিয়ে তার এক রাজ্য সমান ভয় ডর। দ্বিধাদ্বন্দ্বে থাকা তনুজা তাও সরল স্বীকারোক্তি দেয়, ঘাড় নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। ইভান তারা দেখিয়ে বলল, দ্রুত রেডি হয়ে নাও, আমার সময় নেই। তোমাকে নামিয়ে দিয়ে আমাকে অফিস যেতে হবে। আপনার দিদুন, উনি যদি রাগ করেন? না মানে ওনাকে না বলি আগে একবার বলে নিলে ভালো হতো না? ইভান রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, দিদুনের সাথে এ নিয়ে কথা হয়েছে আমার, তোমাকে অত চিন্তা করতে হবে না। তুমি রেডি হয়ে নাও। তনুজা তাজ্জব বনে যায়। উনি কখন কথা বলল? আর যেচে নিজ থেকে কি করে সম্ভব? সেদিন রাতে পড়াশোনা নিয়ে তনুজার দাদির কথা ইভান শুনেছিল। তখন থেকেই মনে মনে ভেবেছিল বাড়িতে গিয়ে দিদুনকে বোঝাবে। সে চায় না একটা মেয়েকে সংসারের ঘানিটা নিয়ে পড়াশোনা বাদ দিতে জোর করা। একজন এডুকেটেড মানুষ কখনো এটাকে সাপোর্ট করবে না। তাই ইভান কাল রাতে বাড়ি ফিরে দিদুনের সাথে কথা বলে। সে তো সহজে রাজি হচ্ছিল না, তবে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে বলার পর রাজি হয়েছে। তবে শর্ত আরোপ করেছে বাড়ির বউ বাসের ট্রামে করে যেন যাওয়া আসা না করে, বাড়ির গাড়ি বা স্বয়ং ইভান যেন তাকে পৌঁছে দেয়। ইভান অগত্যা রাজি হয়েছে। খাওয়ার টেবিলে বসে নীতি আর নৃত্য দুই বোন কানে কানে ফিসফিস করছে। তাই দেখে নূরজাহান বেগম একটা ধমক দিলেন। নীতি সোজা হয়ে বসে। নীতির মনে হচ্ছে বোন সত্যিই খুব বুদ্ধিমতী, আর বোন একজন ভবিষ্যৎ সিআইডি অফিসার হচ্ছে কনফার্ম। এইটুকু মাথাতে তার বোনের এত বুদ্ধি আসলো কই থেকে? তারা দুই বোন গোপন মিশনে নেমেছে। মিশনে সাকসেস হলে সবার সামনে পর্দা উন্মোচন করবে। এক্ষেত্রে পুরো ক্রেডিট আসলে নৃত্যর। নাস্তা করার সময় তনুজা আড়ালে নূরজাহান বেগমের দিকে চাইল। দিদুনের মুখটা বেশ গম্ভীর। তনুজা বুঝতে পারল দিদুন মন থেকে রাজি হয়নি। নির্ঘাত ইভান জোর করে রাজি করিয়েছে। নূরজাহান মুখটা অন্ধকার করে বলেন, শোনো মেয়ে, পড়াতে দিচ্ছি বলে আবার সাপের 5 পা দেখো না। তুমি এ বাড়ির বড় বউ, এ বাড়ির মান সম্মান তোমার সাথে জড়িয়ে আছে। এমন কিছু কখনো করো না যাতে করে মান সম্মান খুইয়ে যায়। কলেজে যাচ্ছ যাও, তবে কোনো বেলেল্লাপনা করেছো এসব খবর যেন ভুলেও কানে না আসে। সাবধান করে দিলাম। আর হ্যাঁ, দাদু ভাই অফিসে যাওয়ার পথে দিয়ে আসবে। আর ছুটির আগে কল করো, বাড়ির গাড়ি বা দাদু ভাই গিয়ে নিয়ে আসবে। অনেকদিন পর কলেজের ক্যাম্পাসে পা দিয়ে প্রাণ ভরে শ্বাস নেয় তনুজা। প্রিয় বান্ধবীর সাথে ক্লাসে যেতে থাকে সে। পরপর 2টা ক্লাস শেষ হয়, আর একটা ক্লাস আছে। শেষ ক্লাস নেয় নতুন জয়েন করা মিস রূপা। এক্সাইটেড হয়ে বলতে থাকে, জানিস তো নু, মাইকেল যে নিউ মিস না খুব স্মার্ট, সুন্দরী, একেবারে ডানা কাটা পরীর মতো। ছেলেরা তো এক একটা মিসের উপর ক্রাশ খেয়ে বসে আছে। পড়া বোঝা বাদ দিয়ে অধিকাংশ ছেলেরা হা করে তাকিয়ে আছে। তবে মিসের ড্রেস আপ মার্জিত নয়, এছাড়া আমার ভালোই লাগে। সময় হতেই রূপার বলা নিউ মিস তৃষা চৌধুরীর আগমন হয়। উঁচু হিলের খটখট আওয়াজ তুলে এক হাতে শাড়ির কুচি ধরে হাঁটছেন। তনুজা রূপার কথার সাথে মিলালো। হ্যাঁ, সত্যিই দেখতে দর্শনধারী। তনুজা পাশের বেঞ্চে বসা ছেলেদের লক্ষ্য করলো। ছেলেরা হাঁ করে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। তাদের মুখে পোকামাকড় মশামাছি তো ঢুকবেই, সাথে অনায়াসে একটা লাড্ডু ঢুকে যেতে পারে। মধ্য দুপুর, মাথার উপর সূর্যি মামা, কাঠফাটা রোদ্দুর। তনুজাকে নিতে আসছে ইভান। পরপর গাড়ি থেকে নেমে দাঁড়ায় ইভান। গাড়ির দরজার উপর এক হাত রাখা, আর এক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে দাঁড়িয়ে তনুজার জন্য অপেক্ষা করছে। সবকিছুতেই দিদুনের বাড়াবাড়ি। একলা গেলে কি সমস্যা? এই রোদে ইভানের দিদুনের উপর রাগ হচ্ছে। এখন তাকে একটা মেয়ের জন্য কলেজের সামনে অপেক্ষা করতে হচ্ছে। তনুজা তো বলেছিল ক্লাস সাধারণত এই টাইমে শেষ হয়। কই সে টাইম তো পেরিয়ে যাচ্ছে, এদিকে তার দেখা নেই। রাস্তার পাশে টং দোকানে বসে কয়েকটা ছেলে, তার মধ্যেই একজনের হাতে গিটার। ছেলেগুলো কলেজের তা দেখেই বোঝা যাচ্ছে। পরপর ভেসে আসলো, শুধু বলো ফোন দিও না রাতে,
আম্মু পাশে থাকে, ভাইয়া বারান্দাতে। কথা বলতে পারবো না, আমার কানে আসে সবই। কার সাথে খাও কফি? বলে দাও সত্যি, কিসের এত ভয়? আমার মা বলেছিল, খোকা তুই প্রেম করিস না, ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না। গানের কথাগুলো শুনে আজ হঠাৎ ইভানের তৃষার কথা মনে পড়ল। কথাগুলো যদিও সবার ক্ষেত্রে সত্যি হয় না, তবে কারো কারো ক্ষেত্রে সত্যি হয়। সেই কারোর মধ্যে ইভান নিজেকে খুঁজে পেল। পুরনো কিছু কথা মনে পড়তেই ইভান মনে তাচ্ছিল্য হাসে। তারপর 2 আঙ্গুলের সাহায্যে কপালে জমা ঘামটুকু মুছে ফেলে। এমন সময় গেট বরাবর তাকাতেই তার নজর যায় গায়ে পাতলা জর্জেট কলাপাতা রঙের শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, ব্রাউন কালার করা চুলগুলো কাঁধের একপাশে দিয়ে একগাছি সামনে আনা। শাড়িটা পাতলা হওয়ার দরুন মেদহীন পেট, সাথে নাভি দৃশ্যমান। ওটা তৃষা নাকি চোখের ভ্রম? ইভান বিড়বিড়ায়। পরপর তৃষারও নজর যায় গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা ইভানের দিকে। ঘর্মাক্ত ক্লান্ত মুখটা খুব আকর্ষণীয় লাগছে। কপালে খোঁচা খোঁচা দাড়ির মধ্যে বিন্দু বিন্দু ঘাম মুক্তোর মতন চকচক করছে। সেদিন জ্যামে থাকাকালীন তৃষা ইভানকে দেখলেও ইভান দেখেনি। ইভানকে দেখে তৃষা মনে মনে খুশি হয়। তৃষা কপাল কুঁচকে ভাবে, ইভান এখানে? ও কি করে জানলো আমি এখানে জব করি? ও নিশ্চিত জানি আমি দেশে এসেছি। তবে কি ও আমার সাথে দেখা করার জন্য এখানে এসেছে? ইভান কি আবার আমাকে জীবনে ফিরিয়ে নিতে চায়? জানতাম ইভান কখনো তনুজাকে মেনে নিবে না, জাস্ট চাপে পড়ে বিয়েটা করেছে। আকাশ কুসুম ভেবে তৃষার মন প্রাণ আনন্দে আত্মহারা হয়ে উঠল। তনুজা আর রূপা আসছিল। খানিকটা দূরত্বে থাকা ইভানকে দেখতে পাই সে। ইভানের দৃষ্টি অনুসরণ করে তনুজার নজর পড়ে তৃষার দিকে। ইভানকে তৃষার দিকে তাকিয়ে দেখে হঠাৎ তনুজার কেমন যেন ঠেকল। তার অবচেতন মন সেকেন্ডেই ভেবে বসে, পুরুষ মানুষ হলো সুন্দরের পূজারী। আচমকা এমন ভাবনা নিজ মনস্পটে আসায় তনুজা নিজের উপর নিজেই অবাক হয়। লোকটা সুন্দরী একটা মেয়ের দিকে তাকিয়ে আছে, তাতে তার কি? ক্লাসের কত ছেলেই তো হাঁ করে তাকিয়ে ছিল মিসের দিকে। কই তখন তো এরকম ভাবনা আসেনি। তার ভেতর খারাপও লাগেনি। তাহলে এখন কেন তার কোথাও একটা লাগছে? এই কেনর উত্তর তনুজার কাছে অজানা। হয়তো পবিত্র বন্ধনে আবদ্ধ সেই থেকেই। মধ্য দুপুর তপ্ত রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকেও মেজাজ যতটা নাকি উত্তপ্ত ছিল, তৃষাকে দেখার সাথে দপ করে ইভানের মেজাজ ফুটন্ত পানির ন্যায় টকবগিয়ে ওঠে। ওটা তৃষা মস্তিষ্ক এটা ঠাউর করতেই ইভানের চোয়াল শক্ত হয়ে আসে। এতদিনে শুকিয়ে যাওয়া অপমানের ঘাটা দগদগ করে উঠল। এই মেয়ে, এই একটা মেয়ের জন্যে বন্ধু মহলে যে আজ থেকে 1.5 বছর আগে চরম অপমানিত হয়। শুধু কি বন্ধু মহলেই? বন্ধু মহলেই নয়, তাদের এলিট সোসাইটিতেও রীতিমতো কানা ঘোষা চলতো। ভালোবাসা হারিয়ে যতটা না কষ্ট পেয়েছিল, তার থেকে বেশি কষ্ট হয়েছিল বন্ধুদের। তারপর সোসাইটির লোকদের তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য, হাসি ঠাট্টা করায়। কদিন হইচই পড়ে যায়। বিয়ের দিন কোণে পালিয়েছে, তাও আবার হবু বরের ছোট ভাইয়ের সহায়তায়। নিশ্চয়ই ছোট ভাইয়ের সাথে অ্যাফেয়ার্স আছে। আজ সেই ছলনাময়ী নারীকে দেখে ঘৃণা ছাড়া আর কিছুই আসছে না। পরপর ইভান দৃষ্টি সরিয়ে নেয়। তাকাতেও আজ রুচিতে বাজছে তার। নিজের উপরও তার রাগ হচ্ছে। একসময় এই মেয়েটিকে সে পছন্দ করেছিল, বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল। এখন এটা ভেবে ইভানের নিজের উপর নিজেরই আফসোস হচ্ছে। ইভানের হঠাৎ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি লাইন মনে পড়ল, All that glitters is not gold. তৃষার সাথে এই বাগধারাটা খাপে খাপ। ইভান দৃষ্টি নামিয়ে চুলের ভাঁজে আঙ্গুল চালানো করে মনে মনে তাচ্ছিল্য হাসে। তন্মধ্যে পরিচিত মেয়েলি গলায় মিহি স্বর আসলো, ইভান। মুখে প্রশস্ত হাসির রেখা নিয়ে ইভানের দিকে এগোয় তৃষা। ইভান পরপর কপাল কুঁচকে দাঁত কটমট করে চায়। তৃষা নিশ্চিত হয় দিব্য খুব জেদি, তাই ওর সাথে কখনোই হবে না। ছুঁড়ে ফেলা জিনিসেও ফিরেও তাকায় না। এখন যদি ইভান তার জন্যেই এখানে আসে, তাহলে ইভানকে মেনে নেওয়াই বেটার।
এটা ছেড়ে ওটা দেখলে নিজেরই লস। যা লস হয়েছে হয়েছে, এখন পুরনো দিকেই যাওয়া বেটার হবে। মনে মনে এসব ভাবে তৃষা। মুখে কৃত্রিম বেদনার ছাপ টেনে নেয়, আরো বেদনার তো অসহায় কণ্ঠে বলি আওড়ায়। ইভান, সরি, আমি খুব খুব সরি। আমি জানি আমার কোনো মুখ নেই তোমার সামনে দাঁড়ানোর। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সেদিন ওভাবে পালিয়ে যাওয়া আমার কোনো মতেই ঠিক হয়নি। ইভান, আমি রিপেন্ট। আমি সত্যি অনুতপ্ত নিজের করা বোকামির জন্য। ইভান, তুমি দেখো আমি নিজের ভুল শুধরাতে আবার ফিরে এসেছি। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। তোমার ভালোবাসার কাছে আমার শত ভুল 1 মিনিটেই মাফ হয়ে যাবে। আর যেটা আমি করেছি সেটা শুধু পড়াশোনার জন্যই। তুমি তো আমাকে ডেনমার্ক যেতে রাজি হওনি, তাই আমি বাধ্য হয়ে এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছি। তবে মানছি ওভাবে যাওয়াটা আমার অনুচিত হয়েছে। প্লিজ ইভান, পটন মি। হঠাৎ রাগের জায়গায় ইভানের হাসি পায়। ইভান 2 হাত প্যান্টের পকেটে গুজে শটান দাঁড়িয়ে শব্দ করে গা দুলিয়ে হাসলো। হাসি থামিয়ে দাঁত কিরমিরিয়ে বলল, নাইস অ্যাক্টিং। আর কোনো গুণ না থাকলেও অ্যাক্টিং এর গুণটা ভালোই আয়ত্ত করেছো। অ্যাক্টিং এ তোমার তো অস্কার জয়ী হওয়ার কথা। এই একটা জিনিসই তো খুব ভালো পারো। আর এই গুণ দিয়ে তো দিনের পর দিন ছেলেদেরকে বোকা বানিয়ে রাখো। কথা বলতে বলতে আচমকা খানিকটা দূরত্বে দাঁড়ানো তনুজার দিকে নজর পড়ে ইভানের, যে কিনা এক হাতে কাঁধের ব্যাগের ফিতা চেপে ধরে দৃষ্টি নত করে মূর্তির মতন দাঁড়িয়ে। বান্ধবীর থেকে বিদায় নিয়ে সে খানিকটা দূরত্বে দাঁড়ায়। এদের দুজনের গলার মৃদু আওয়াজ তার কানে আসে। তৃষার কথা শোনার সাথে সাথেই তনুজার বুকের ভিতরটা অস্থির লাগছিল। হঠাৎ কেমন শূন্যতা অনুভব হচ্ছিল। এই মাইকোলজি নিউ মিস তৃষা চৌধুরী তাহলে সেই তৃষা, ইভানের এক্স। ইভান কি জবাব দেয় তাই শুনতে তনুজা আগ্রহী ছিল। ইভান, ট্রাস্ট মি, ভালো প্রেমিকা আমি হতে পারিনি, তবে আই প্রমিস একজন ভালো জীবনসঙ্গী হয়ে সবাইকে দেখিয়ে দিব। বিলিভ মি। আর তোমার রাগ ক্ষোভ হওয়া অস্বাভাবিক নয়, সেই থেকে এমন বলেছ। এর জন্য তুমি এখন এসেছো। আমি জানি আমাকে তোমার জীবনে ফিরিয়ে পেতে চাও। আমি আর কোনো বোকামি করতে চাই না। আই উইল কাম ব্যাক ইনটু ইউর লাইফ, উফ ইউর ওয়ার্ল্ড। ইভানের খুব বাজে ভাবে কিছু বলতে ইচ্ছে করলো, তবে কণ্ঠনালী অবধি শব্দগুলো আসলেও মুখ দিয়ে বের করে না সে। কোনো রকম শব্দগুলো গিলে নেয়, পরপর কিছু ভেবে মুখে হাসি টেনে নেয়, একটু জোরে সোরে ডাকে, তনুজা। তনুজা চকিতে চাইল। ইভান হাত নাড়িয়ে ঠান্ডা গলায় ফের বলে, কি হলো, আসো। তনুজা বাধ্য মেয়েটির মতন আলতো পায়ে এগোয়। তৃষা বিস্ময় নিয়ে ঘাড় ঘুরিয়ে চায়। সাদা আকাশি রঙের মিশ্রণের সালোয়ার স্যুট গায়ে, টানা টানা চোখ, গোল গোল মুখ। তনুজার আপাদ মস্তক চোখ বুলায় তৃষা। তনুর আপাদ মস্তক চোখ বুলায় তৃষা। এই সেই তনুজা। তার কাছে সাধারণ একটা ছাপোয়া মেয়ে ঠেকছে তনুজাকে। তনুজা এসে ইভানের পাশে দাঁড়ায়। ইভান চোখের পলক তুলে তৃষার দিকে চায়, প্রগাঢ় স্বরে বলে, মিট মাই ওয়াইফ, শি ইজ ফারিশতা নূর তনুজা, মাই মিসেস ইভান। তৃষা পরপর তনুজার থেকে দৃষ্টি সরিয়ে ইভানের পানে চায়। ইভানের চোখ দুটোতে স্পষ্ট রাগ আর ঘৃণা। তৃষা সহসা দৃষ্টি সরিয়ে নিল। ওই চোখ দুটোর দিকে তাকিয়ে কথা বলার সাহস তার হলো না। ইভান যে প্রত্যুত্তরটা এভাবে দিবে তা তৃষা স্বপ্নেও ভাবেনি। আজ ইভান এখানে তৃষার জন্য আসেনি, সে এসেছে তনুজার জন্য। তৃষার ভাবনায় বুড়িগঙ্গা নদীর দূষিত পানি ঢেলে দেয় ইভান। অপমানে থমথমে হয়ে যায় তৃষার শুভ্র মুখ। ইভান হাত বাড়িয়ে তনুজার একটা হাত ধরে। তনুজার কোমল আঙ্গুলের ভাঁজে নিচের রুক্ষ শক্ত লম্বা লম্বা আঙ্গুল গলিয়ে দেয়। ইভানের আকস্মিক ছোঁয়ায় তনুজা কিংকর্তব্য বিমূঢ় হয়। সারা শরীরে অদ্ভুত শিহরণ খেলে যায় তনুজার। মুখটা তার অস্বাভাবিক কাঁপছে। ইভান নির্লিপ্ত আছে। তনুজার দিকে তাকিয়ে মোলায়েম স্বরে বলল, লেটস গো।
তৃষার সাথে কথা বলার ইচ্ছে আর রুচি কোনোটাই তার নেই। তনুজার বিস্ময় কাটছে না। রুমের মধ্যে এসে মানুষটা 2 হাত দূরত্বে থাকে। তার হঠাৎ কি হলো, রাস্তায় মানুষের মধ্যে হাত ধরেছে। কি হলো, চলো। তুমি কি চাইছো এখন সবার সামনে তোমাকে কোলে চড়িয়ে গাড়িতে বসাতে? দেখো, রাস্তায় লোকলজ্জার ব্যাপার স্যাপার আছে, সো সম্ভব নয়। তাই বলছি, রাতে তোমার সব ইচ্ছে একসাথে পূরণ করব। এখন ফার্স্ট চলো। তনুজার কান দিয়ে উষ্ণ ধোঁয়া বেরোতে থাকে। তনুজা দফায় দফায় অবাক হচ্ছে। আর লোকটার হঠাৎ কি হলো ভেবে দিশা পাচ্ছে না তনুজা। ইভানের থেকে এহেন লাগামহীন কথা তনুজা কোসমিন কালেও ভাবেনি। তনুজা অপ্রস্তুত হয়, মুখ দিয়ে রাস শব্দটিও বেরোয় না। ইভান ফিরেও তাকায় না তৃষার দিকে। তনুজার হাত ধরে সে গাড়ির কাছে যায়। ইমতিয়ার ইভান জানিয়ে দিতে চায় আর জীবনে তৃষা নামক রমণীর কোনো অস্তিত্ব নেই। আজ তৃষার মতন অভিনয় দিয়েই সে তৃষাকে উচিত শিক্ষা দিয়েছে। ইভান ড্রাইভ করছে, তনুজা কোনা চোখে চাইছে। তনুজার কিছু প্রশ্ন করতে ইচ্ছে হয়, তবে সাহসে কুলায় না। পরন্ত বিকেল, জানালা গলিয়ে বিকেলের নরম রোদ এসে নীতির চোখে মুখে পড়ছে। নীতি নরম বালিশে মাথা দিয়ে শুয়ে, হাতে তার গল্পের বই, পা দুটো জানালার গ্রিলের উপর রাখা। হঠাৎ কিছু মনে হতেই ধপ করে শোয়া থেকে উঠে যেত। পর তনুজার রুমের সামনে যায়। দরজাটা ভেরানো ছিল। এই সময় ইভানও তো বাড়িতে থাকে না, তাই নক না করেই রুমে ঢোকে সে। হালকা কেশে ঘরময় নজর বোলায়। ফাঁকা ঘর, সোজা ব্যালকনিতে যায় সে। সেখানে এক রমণী 2 হাত বুকে গুজে উদাসীন হয়ে আকাশ পানে চেয়ে নীতি পিছন থেকে তনুজার কোমর জড়িয়ে ধরে বলে, ভাবিমণি, এখানে এভাবে দাঁড়িয়ে কি করছো? তনুজা উদাসী হয়ে ভাবনায় এতটাই ডুব দিয়েছিল যে নীতির উপস্থিতি টের পায়নি সে। আচমকা নীতির এভাবে ধরায় চমকে ওঠে। পর নীতির গলা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ওহ তুমি? আমি তো চমকে গিয়েছিলাম। চমকে গিয়েছিলে নাকি যাকে ভেবেছিলে তার জায়গায় আমাকে দেখে হতাশ হলে? নিশ্চয়ই ভাইয়াকে ভেবেছিলে। তোমার সে ভাবনায় সে গুড়ে বালি দিয়ে সেখানে তোমার রায় বাঘিনী ননদীকে পেলে, যে কিনা বিরক্ত করতে চলে এলো। তনুজা নীতির দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসলো, বলল, এই না, মোটে ওরকম কিছু ভাবিনি আমি। তুমি ভুল বুঝছো। আর কে বলেছে আমি বিরক্ত হব? একলা ছিলাম, তোমার আসাতে ভীষণ ভালো লাগছে। নীতি বিনিময় মিষ্টি হাসলো। তনুজা মিষ্টি করে বলে ফেলল, চলো রুমে বসবে। নীতি ব্যালকনিতে থাকা দোলনায় আয়েশ করে বসতে বসতে বলে, রুমে নয়, এখানেই বসি, তুমিও বসো। রুমে একা ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার সাথে গল্প করে গিয়ে তুমিও বসো। তনুজা নীতির পাশে বসে। নীতি এটা ওটা বলছে, তনুজা অল্প স্বল্প বলছে। অনেকক্ষণ গল্প করার পর নীতি হঠাৎ শুধোয়, ভাবিমণি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, প্লিজ বেয়াদবি নিও না, কেমন? আগে বলো, মাইন্ড করবে না? তনুজা আলতো হেসে বলে, আচ্ছা বাবা, আচ্ছা, আমি কিচ্ছু মনে করব না। কোনো প্রকারের হেজিটেশন ছাড়াই তুমি নির্দ্বিধায় বলতে পারো। আমি তো তোমাদের বিয়ের মধ্যে ছিলাম না, নৃত্য থেকে সবটা শুনেছি। আচ্ছা, তুমি আমায় একটু মনে করে বলো তো সেদিন কি হয়েছিল? তনুজার মুখের হাসি মুহূর্তেই মুখে পুরো হাওয়াই মিঠাইয়ের মতো নাই হয়ে যায়। মুখটা ম্লান হয়ে আসে, বলে, সে রাতের কথা আমি ঠিক মনে করতে পারি না। আমার পুরো রাতের কথা কিছুই মনে নেই। তবে সবাই যেটা ভাবে সেরকম কিছুই হয়নি, এটা আমি শিওর, কারণ সেরকম কোনো সিমটম দেখা যায়নি। নীতি তনুজার কথা সবটা বুঝলো। আচ্ছা, তোমাকে রাতের কথা বলতে হবে না। আমি যতদূর জানি ভাইয়ারও একই কথা ছিল। তবে তুমি একটু কষ্ট করে মনে করো, সেদিন তোমার সব মনে থাকা অবস্থায় কি কি ঘটেছিল, পুরো দিনের কথাই বলো। তনুজা মস্তিষ্কে প্রেসার দিয়ে মনে করতে থাকে আর বলতে থাকে। এক পর্যায়ে সে বলে, রোজকার মতো আমি ডিনার সেরে রুমে বসে পড়েছিলাম। এর মধ্যে খালা দুধ দিয়ে আসে। নীতি থামিয়ে দেয়। দুধ নিয়ে আসে মানে? এটা সেদিনই প্রথম নাকি আগেও এনেছে? সেদিন দিয়ে 2 দিন, আগের দিনও এনেছিল। বলেছিল আন্টি খেতে বলেছে। মানে মামুনির কথা বলে। মামি বলেছে তুমি সরছিলে? আই এম সরি। মামুনি তো আমায় খুব আদর করতো। খাওয়ার সময় নিজে তুলে দিত।
তাই এখানে অবিশ্বাস করার কিচ্ছু ছিল না। তারপর মামুনি জানতেন আমার প্রেশার লো, দাদি বলেছিল তাই থেকে। আচ্ছা তুমি বলে যাও। তারপর আমি পড়তে থাকি। আমার হঠাৎ প্রচন্ড ঘুম পায়। আমি চোখ মেলে চাইতে পারছিলাম না। এমনিতে আমি ছোট থেকেই ঘুমে কাবু, তবে সেদিন একটু বেশি ঘুম পাচ্ছিল। তারপর আমার আবছা মনে পড়ে আমি বিছানায় যাব বলে আগে ওয়াশরুমে যাই। তারপর 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 কি? তারপর কি ভাবিমনি? আমি ঠিক মনে করতে পারছি না। বোধহয় ওয়াশরুম থেকে এসেই শুয়ে পড়ি। বোধ হয় মানে তুমি স্বর বলতে পারছো না, রাইট? তবে এরকমই হবে। আচ্ছা তুমি যে রুমটায় থাকতে সেখানে তো অ্যাটাচড ওয়াশরুম নেই, উপরে করিডোর পেরিয়ে কমন ওয়াশরুম ইউজ করতে, রাইট? নীতি মনে মনে আওড়ায়। এখানেও বুয়া। আচ্ছা বাকিটা দেখা যাক। নীতি গলা খাকারি দিয়ে বলে, আচ্ছা ভাবিমনি একটা কথা বলো তো, এই বিয়ে হওয়াতে ভাইয়ার উপর তোমার কি রাগ ক্ষোভ আছে? তাকে কি তুমি কোনোভাবে দায়ী মনে করো? যা বলবে সত্যি বলবে, একদম মন থেকে। তনুজা দীর্ঘশ্বাস ফেলে থেমে থেমে বলে, আসলে প্রথম প্রথম আমার মনে হতো হয়তো উনি দায়ী, তবে একসাথে থাকতে গিয়ে বুঝলাম না, এখানে ওনার হয়তো কোনো দোষ নেই। আর আমার সেই মুহূর্তে প্রচন্ড খারাপ লেগেছিল। আমি না হয় মেয়ে, আর মেয়ে মানুষ মন থেকে চাইলেও অনেক কিছু সম্ভব হয় না, সবার সামনে জোর গলায় বলা যায় না। তবে উনি ছেলে হয়ে কেন এই বিয়েতে রাজি হলো, যেখানে সবাই যা ভাবছে তা সম্পূর্ণ ভুল? উনি রাজি না হলেই এই বিয়ে হয় না। তিনটে যে এতটুকু বলেই থেমে যায় তনুজা। অসম্পূর্ণ রাখে কথা। নীতি বুঝে কথাটা তিনটে জীবন বলতে তনুজা অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছিল। নীতি আলতো হেসে বলে, তোমাকে শুধু একটা কথাই বলতে চাই, মেনে নাও না আমার ভাইয়াকে। এটা আমার থেকে একটা সরল আবদারের, এর থেকে বেশি আর কিছুই নয়। আর হ্যাঁ, আমার ভাইয়াটা কিন্তু মানুষ হিসেবে খারাপ না। ভাইয়ার জীবনে কিছু ট্র্যাজেডি ভাইয়াকে চেঞ্জ করে দেয়। আমার মনে হয় তুমি চাইলে আবার তাকে সেই আগের মতো কনভার্ট করতে পারবে। তার দুঃখ কষ্ট সবকিছু ভুলিয়ে নিজের জন্য একটা জায়গা করে নাও না তার মনে। আর মানুষের জীবনে কিছু না কিছু অতীত থাকে, তবে সারা জীবন অতীত আঁকড়ে থাকে না অনেকেই, নতুন করে বাঁচতে শেখে। তনুজা অবাক হয়। এখানে অতীত বলতে শুধু কি ইভানের কথাই বলেছে, নাকি তার কথাও বলেছে? তবে কি নীতি ওর আর দিব্যের কথা জানে? নীতি সরাসরি বলে তনুজাকে অস্বস্তিতে ফেলতে চাই না, তাই দ্রুত প্রসঙ্গ বদলাতে বলে, এই রে, তুমি আমার ভাবি সম্পর্কে বড়, অথচ আমি নির্বোধের মতো ছাগলামো করে যাচ্ছি, তোমার জ্ঞান দিচ্ছি। আই এম সরি ভাবিমনি। দুই হাত কানে ধরে নাকমুখ কুচকে হেসে বলে নীতি। নীতির বাচ্চামো স্বভাব দেখে তনুজা হেসে ফেলে। রাত 11টা পেরিয়েছে। ইভান রুমে ঢোকে। তনুজাকে বিছানায় না দেখে তার কপালে ভাঁজ পড়ে। পরপর রুমে ঢুকে হাতের ব্লেজারটা সোফায় রাখে। একসাথে লাগানো বুকশেলফের সাথে সেট করা চেয়ারে নজর যায়। তনুজা চেয়ারে বসে টেবিলের উপরে থাকা বইয়ের উপর মাথা দিয়ে হাত দুটো টেবিলের উপর রেখে ঘুমোচ্ছে। এই মেয়েকে ঘুম কাতুরে বাবা, পড়তে বসেও ঘুমিয়ে পড়েছে। কিন্তু ইভান তো জানে না দিদুন বলেছেন স্বামীর জন্য অপেক্ষা করতে, আগেই না ঘুমিয়ে পড়তে। আজ অপেক্ষা করবে বলে বই নিয়ে ঝিমোচ্ছিল তনুজা। অবশেষে ঘুমের সাথে যুদ্ধে না পেরে মাথাটা টেবিলে রাখতেই পাড়ি জমায় ঘুমের রাজ্যে। ইভান ওয়াশরুমে যায়। পরপর ফ্রেশ হয়ে গ্রিন কালারের টি শার্ট আর অ্যাশ কালারের ট্রাউজার গায়ে জড়ায়। তনুজা ওভাবে ঘুমিয়ে আছে, বেচারির উপর মায়া হলো। পাশে দাঁড়িয়ে 3বার করে ডাকার পদক্ষেপ নিয়েও ইভান থেমে যায়। এই পুরুষ এত সুন্দর ঘুমটা ডেকে ভাঙতে ইচ্ছে করল না। আচমকা ইভান তনুজাকে কোলে তুলে নেয়, আলগোছে শুইয়ে দেয়। তনুজা ঘুমের মধ্যে ঠোঁট নাড়ালো, একদম বাচ্চাদের মতো লাগলো। তনুজাকে শুইয়ে দিয়ে সোজা হাতে গিয়ে ইভানের টি শার্টে টান পড়ে। চোখে পড়ে তনুজার গলায় থাকা স্বর্ণের চেইনটা তার টি শার্টের বোতামে আটকিয়েছে। ইভান তনুজার দিকে আরেকটু ঝুঁকলো, হাত দিয়ে বোতাম থেকে চেনটা ছাড়ানোর চেষ্টা করে সে। ইভানের গরম নিঃশ্বাস তনুজার গায়ে পড়ছে। ইভানের হাত দুটো কাঁপছে, মেয়েলি মিষ্টি গন্ধটা মাদকতার মতো ঠেকছে। ইভান চেইনটা ছাড়ায়। পরপর তনুজার ঘুমন্ত নিষ্পাপ মুখশ্রীতে তাকালো। নিউ ফ্ল্যারিস্ট রোজের মতন লাগছে মুখটা, পুরো আদুরে
মায়া জড়ানো একটা মুখ। ইভান এক হাতে তনুজার মুখের উপর থাকা বেবি হেয়ার সরিয়ে দেয়। তনুজাও যেন চুম্বকের মতো টানছে তাকে। আকর্ষণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ইভান বড় বড় শ্বাস ফেলে শুয়ে পড়ে। মেয়েটা তাকে খুব বেশি জ্বালাতন করছে। তা কি সে জানে? সে তো বিভোর আরামসে ঘুমোচ্ছে, এদিকে আর একজনের ঘুম হারাম করে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে বিকেল 4:25 বাজে। নীতি পা দুটো বিছানায় তুলে বাবু মেরে বসে দাঁত দিয়ে নখ কাটছে। পাশে নৃত্য কোলের উপর রাখা, কুশনে কোনোই ঠেকিয়ে ডান হাতটা তার মাখনের মতো নরম গালে ঠেস দিয়ে আছে। বিজ্ঞের মতো গোল গোল চোখ করে চেয়ে কিছু ভাবতে ব্যস্ত সে। নৃত্যের ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে নীতি নড়ে চড়ে বসে শুধোই। সব তো শুনলি, ভাবিমণি থেকে যা শুনেছি A to Z তোকে বলা শেষ। এখান থেকে কোনো ক্লু পাওয়া গেল কি? তোর কি মনে হচ্ছে? নৃত্য বিরক্তি মুখবিবর করে, দাঁতে দাঁত চেপে বলল, আপু, একটু ভাবতে তো দিবে? তোমার তো সব কিছুতেই তাড়াহুড়ো, একটু তরসা না তোমার? ভালো করে না ভেবে কাকে গিয়ে কি বলে ফেলে। শেষমেশ আসল দোষী বাইরে থাকলো আর নির্দোষ কাউকে সন্দেহের তোপের মুখে ফেলে না দেয়। বোনের এত বিজ্ঞ ভাবসাব আর কথার ঝাঁঝ দেখে আড়ালে মুখ ভেঙচি কাটে নীতি। বোন এখন আবার কাকে সন্দেহ করে বসলো, আল্লাহই মালুম। তবে বোনের সন্দেহ একেবারে নিছক হয় না। এই যে সে দিব্যকে ভাইয়া বলে সম্বোধন করে না, এটা আর কারো খেয়ালে না আসলেও বোন ঠিক খেয়াল করেছে। এই নিয়ে বোন তো রীতিমতো সন্দেহ করে। একদিন তো সোজা প্রশ্ন করে উঠেছিল, ব্যাপার স্যাপার কি আপু? তুমি ইভান ভাইয়াকে তো বেশ ভাইয়া বলে ডাকো, তবে দিব্য ভাইয়াকে কেন ভাইয়া বলো না? কেমন একটা ঊর্জ রাখো। ছোট মির্জা, জিদি, রাগী মির্জা বলে সম্বোধন করো। বিষয়টা মোটেও স্বাভাবিক নয়। বোনের এই সন্দেহটা মিথ্যে নয়। ঘর থেকে দিব্যর প্রতি তার মনে সুপ্ত অনুভূতি জন্মেছে। তারপর থেকেই ভাইয়া ডাকতে নীতির ইচ্ছে করতো না। কিশোরী বয়স থেকেই দিব্যকে তার ভালো লাগতো। অনার্সে ভর্তি হওয়ার পর একটু একটু করে অনুধাবন করলো শুধু ভালোই লাগে না, বরং সে দিব্যকে ভালোবাসে। কিন্তু মেয়ে বলে লজ্জা আর দ্বিধা কাজ করে, তাই আজও সরাসরি প্রপোজ করা হয়নি। আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করা হলেও গাধাটা বোঝেনি। আর বুঝবে কি করে? সবসময় সে তো হাই মেজাজ নিয়ে চলে। নীতি বোনের করা প্রশ্নের উত্তর না দিয়ে সুন্দর করে হেন তেন বলে এড়িয়ে যায়। তবে নীতির অনুভূতির জোয়ারে ভাষা মন বলে দিব্যের সাথে তার থেকে ভাইয়া ডাকটা যায় না। বড্ড বেবানান, বাজে লাগবে। শেষমেশ এমন অবস্থা হবে, রোম্যান্টিক কোনো মুহূর্তে দিব্য জোর করে দুটো চুমুটুমু খেতে গেলে আচমকা বলে উঠতে পারে, ওই ভাইয়া না প্লিজ। ইস, এমন হলে লজ্জায় পড়তে হবে। তাই আগে থেকেই নীতি দিব্যের জন্যে তার থেকে ভাইয়া ডাকটা খতম করেছে। গোল ফ্রেমের চশমাটা এক আঙ্গুলের সাহায্যে নাকের ডগায় নামিয়ে ফের চোখে এঁটে গলা খাকারি দিয়ে বলে নৃত্য, আমার আগে কেমন একটা সন্দেহ হতো বুয়াকে নিয়ে। সেদিন 7 সকালে বুয়া কিন্তু চিল্লিয়ে সবাইকে ডেকে হুলস্থুল কাণ্ড করেছিল। আমার এও খটকা লেগেছিল সেদিন বুয়া সকাল সকাল ভাইয়ের রুম ঝাড়ু দিতে চলে গেল। না মানে প্রথমেই ওই রুম। কথাটা সেদিন সবার সামনে বলতে চেয়েও পারিনি। আমি কিছু বলতে গেলেই তো মাম্মা কষিয়ে ধমক দেয়। আর সেদিন নানুপুর চেঁচামেচির সময় মাম্মা ধমকিয়ে আমাকে রুমে চলে যেতে বলে। কৌতূহল নিয়ে পরে যা আড়ালে লুকিয়ে চুরিয়ে দেখেছিলাম এতটুকুই। একটু থেমে সিরিয়াস হয়ে ফের বলতে থাকে, বাবিমণির বয়ান থেকে জানলাম বাবিমণিকে সেদিন দুধ দেয় বুয়া মামির আদেশে। বিভিন্ন সময় আমরা ক্রাইম নিউজে দেখি এসব কোমল পানির ভেতরেই কিন্তু গন্ডগোল হয়ে থাকে। এখন সন্দেহ দুটো, এই বাড়িতে বাইরের লোক আসেনি, যা হয়েছে বাড়ির ভেতরের লোকেদের ধারাই। কথা হলো বুয়া কেন এরকম করতে যাবে? তার উদ্দেশ্য কি? তার লাভই বা কি? নিশ্চয় লাভ আছে। লাভ ছাড়া আজকাল কেউ ছুটোতি সরাবে না। বুয়াকে দিয়ে কেউ করাতে পারে, সেই আড়ালে থাকা কেউ কে? প্রথম সন্দেহ মামি। আহা, বোনের কথার ভাঁজ দেখে মনে হচ্ছে কোনো বড় কেস স্টাডি করছে সে। তবে মামির নাম শুনতেই নীতির চোখ দুটো কপালে ওঠে, তেতে উঠে ধমক দিয়ে বলে, এই এই তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, মামি মামি এসব করতে যাবে কেন? আজব, মাথা ঠিক আছে তোর? নৃত্য নাকের পাটাতন ফুলিয়ে বলে, আরে তুমি না বুঝে হাইপার কেন হচ্ছ? আমার পুরো কথাটা তো আগে শোনো। তার মধ্যে বাড়িতে দিব্য ভাইয়া ছিল না,
তাই সে আপাতত সন্ধ্যের লিস্টে থাকছে না। মামাও বাড়িতে ছিল না। এখন আমার সন্ধ্যের প্রথম মামি অ্যান্ড দ্বিতীয় ইভান ভাইয়া। এছাড়া এ বাড়িতে আর কেউ সন্ধ্যের নেই। নানাপু নিশ্চয়ই এসবে নেই। আর মাম্মা সেও এসবে থাকবে না। আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো এখানে ভিকটিম ভাবিমণি। বাদ বাকি সবগুলোকে তালিকায় এনে অনুসন্ধান চালিয়ে যায়। দেখা যাক শেষমেশ কি হয়। ওকে ওকে। নীতি বিরক্ত হয়ে বলে। নৃত্য ভ্রুকুটি করে মৃদু স্বরে বলে, আজকে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। মামা দিদুনকে ডক্টরের কাছে চেক আপ করতে নিয়ে গিয়েছে। মামি অফিসে। বাড়িতে বড়রা কেউ নেই। আন্দাজে একটা ডিল ছুড়ে দেখি